হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাঠশালাতে ইংরেজির এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম বলার আগে আগে তোমরা আমাকে একটু বলো যে তোমরা ইংলিশ গ্রামার বলতে কি বোঝো। মানে কোন কোন বিষয় আসলে আমরা ইংলিশ গ্রামারের ভেতরে পড়ে থাকি। অনেকের হয়তো বা মনে হতে পারে ন্যারেশন, টেন্স, ভয়েস চেঞ্জ, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, আমরা আজকে ঠিক বেসিক যে গ্রামার রয়েছে সেটারই একটা পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে টেন্স। এখন আমরা একটু কথা বলে নিই যে আমরা আসলে টেন্স কেন পড়বো। একটু যদি তোমরা খেয়াল করে থাকো, আমাদের প্রতিদিনকার কথাবার্তায় আমরা কিন্তু এই বিষয়গুলো সেভাবে হয়তো বা খুব মনোযোগ দিয়ে কথা বলার সময় হয়তো বলি না। কিন্তু যদি একটু মনে করো বা একটু খেয়াল করার চেষ্টা করো, তুমি হয়তো বা এখন বলছো আমি ভাত খাই। হ্যাঁ, তুমি ভাত খাও। আবার যদি বলো যে আমি ভাত খেয়েছিলাম অথবা আমি ভাত খাচ্ছি, প্রতিটা লাইনের কথা কিন্তু যদি আমরা অর্থ করতে চাই, সেই প্রতিটা কথারই কিন্তু এক এক রকম অর্থ রয়েছে। যেমন তুমি যদি টেন্সের এই ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারো, সেক্ষেত্রে তোমার জন্য যেটা হবে যে তুমি খুব ভালোভাবে প্রতিটা বাক্যের আসলে অর্থটা কি, সেটা কি এখন হচ্ছে নাকি পরে হচ্ছে নাকি কিছুক্ষণ পরে হবে, এই যে পার্থক্যগুলো, এই যে এক একটা সময় এক একটা কথা বলছি আমরা, এই বিষয়গুলো এক একটা সময় এক এক ধরনের অর্থ প্রকাশ করে। এই বিষয়গুলো বোঝার জন্যই কিন্তু আমরা আসলে টেন্স পড়বো। হ্যাঁ, সেখানে কিছু বিষয় আমরা হয়তো বলতে পারি যে সব সময় যে আমাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য টেন্স পড়তে হবে না, এরকমটা না। আবার তোমাদের হয়তো এরকমও মনে হতে পারে যে টেন্স তো আমরা অনেক আগেই পড়েছি, সেই একই বিষয় কেন আমরা এখন আবার পড়ছি। প্রথমত যেটা হচ্ছে, তুমি যখন টেন্স পড়ছো তখন কিন্তু সেই ছোটবেলা থেকে যেটা করেছো, টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছো, হয়তোবা দু একটা এক্সাম্পল পড়েছো। এবং তারপরে যেটা হয়েছে, একটু বড় ক্লাসে ওঠার পরে তোমাকে কোনটা কোন টেন্স সেটা হয়তোবা চেনার মাধ্যমে কিছু গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করতে হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে, তোমরা যখন ইউনিভার্সিটি বা গ্রাজুয়েশন লেভেলে চলে যাবে তখন কিন্তু তোমাদেরকে এভাবে স্পেসিফাই করতে হয়তো বলবে না, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, এক্সাম হলে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার গুলো বোঝার জন্য বাক্যগুলো বা সেন্টেন্স গুলো কোন টেন্সে রয়েছে সেটা বোঝা খুব বেশি দরকার হবে। এ সম্পর্কিত আমরা যাবতীয় আলোচনা আমাদের ভিডিওর পরবর্তী অংশে করব। তো প্রথমেই যেটা বলে নিচ্ছি, একদমই কমিউনিকেশন করার জন্য, বাক্যের এক একটা সময় এক একটা অর্থ বোঝানো হচ্ছে সেটা বোঝার জন্য, এবং একজন নেটিভ স্পিকার হিসাবে বা ইংলিশ গ্রামারটা তোমার বোঝার জন্য, খুব ক্লিয়ার একটা কনসেপ্ট রাখার জন্য টেন্স বোঝার বা প্র্যাকটিস করার প্রয়োজনীয়তা কিন্তু অনেক। এখন আমরা একটু জেনে নেই যে টেন্স কাকে বলে। প্রথমেই একটু বলবো, টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া সম্পাদনের যে কাল, অর্থাৎ যে সময়টা, যে সময় একটা কাজ হচ্ছে সেটাকে আমরা সাধারণত টেন্স বলে থাকি। তুমি একটা কাজ করছো, সেই সময়টাকে তুমি যখন ইন্ডিকেট করতে চাইবে তখনই কিন্তু আমরা টেন্স ব্যবহার করব। এতক্ষণ আমরা কথা বললাম টেন্স কাকে বলে, অর্থাৎ আমরা ডেফিনিশন জানলাম, শর্ট টেকনিক সম্পর্কে জানলাম, এবং টেন্স কেন পড়তে হবে সেটা সম্পর্কে জানলাম। এখন যদি আমি তোমাদেরকে ডেফিনিশনের সাথে একটা এক্সাম্পল বলি, আশা করছি তোমাদের কাছে আরেকটু বেশি সহজ হবে। ফার্স্ট টাইম একটা এক্সাম্পল লিখবো, এক্সাম্পলটি আমি এমন ভাবে লিখবো যেন ওই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসলে তোমরা বুঝতে পারো। তো প্রথমে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, খুব সহজ একটি এক্সাম্পল, সেটা হচ্ছে দি সান ড্যাশ source of solar এনার্জি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রথম যে এক্সাম্পলটি লিখেছি সেখানে কিন্তু দেওয়া রয়েছে দি সান ড্যাশ সোর্স অফ সোলার এনার্জি। এরপরে যেটা হচ্ছে, তোমরা যদি বাক্যটির অর্থ করো বা নিজেরাই হয়তো বা পড়ার সাথে সাথে বুঝে নিয়েছো যে এখানে যে ড্যাশটি রয়েছে সেখানে এমন একটা কিছু থাকবে যেটার মাধ্যমে এই বাক্যটির অর্থটি সম্পূর্ণতা পাবে। তো প্রথমে যেটা হচ্ছে, এভাবে তোমরা এক্সাম হলে গেলে প্রথমে একটা কোশ্চেন দেখতে পাবে, এবং তারপরে যেটা হবে যে এখানে ঠিক এভাবে চারটা অপশন থাকবে, এবং সেই চারটা অপশনের ভেতর থেকে তোমাদেরকে যেটা করতে হবে, সেন্টেন্সের সাথে মিলিয়ে টেন্স অনুযায়ী যে কারেক্ট অ্যান্সারটি সেটা চুজ করতে হবে। তো
এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 4টা অপশন দিয়েছি। প্রথম অপশনে আমি লিখেছি ইজ দি, এরপরে বি নাম্বারে রয়েছে ওয়াজ দি, এবং অপশন সি তে রয়েছে ওয়্যার, এবং অপশন ডি তে রয়েছে ওয়্যার দি। দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি 4টা অপশন লিখেছি, যেখানে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম যে দি সান ড্যাশ সোর্স অফ সোলার এনার্জি, তার মানে হচ্ছে সূর্য আমাদের সোলার এনার্জির একটা উৎস। তাহলে আমরা যদি একটু নিজেদের মতো করে চিন্তা করি, টেন্সের মতো করে যদি একটু চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে ক্রিয়া সংগঠনের সময়টাকে বোঝাচ্ছে। তাহলে সান আমার সোলার এনার্জির একটা সোর্স, তাহলে সানের কথা যদি আমরা এখন চিন্তা করি, অর্থাৎ সূর্যের কথা যদি আমরা এখন চিন্তা করি, সূর্য তো এখনো আমার জন্য সোলার এনার্জির একটা সোর্স হিসেবেই কাজ করছে। তাহলে সেই হিসেবে যদি আমি বলি সেটা, তাহলে এই বাক্যটি কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সে আমি যদি বলি, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট টেন্সের একটা মাত্র অপশন রয়েছে, যেটা হচ্ছে অপশন এ। তাহলে কিন্তু আমরা একদমই চোখ বন্ধ করে কিন্তু অপশন বি, সি এবং অপশন ডি কে বাদ দিয়ে দিতে পারছি, কারণ সূর্য যেহেতু এখনো আমার সোলার এনার্জির সোর্স হিসেবে কাজ করছে, অর্থাৎ বাক্যটি এই মুহূর্তে আমার সেন্টেন্সে কিন্তু কাজ করছে বর্তমান সেন্সে বা প্রেজেন্ট টেন্সে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সারটি কিন্তু হবে অপশন এ, অর্থাৎ দ্য সান ইজ দ্য সোর্স অফ সোলার এনার্জি। তো এভাবে যদি তোমরা একটু এক্সাম হলে ট্রাই করো, আমার মনে হয় বাকি 4টি অপশন নিয়ে সবসময় তোমাদেরকে যে চিন্তা ভাবনা করতে হবে তার কিন্তু প্রয়োজন নেই। তুমি কারেক্ট অ্যান্সারটির যদি তোমার কাছে সঠিক লজিক থাকে এবং সেটিই যদি কারেক্ট অ্যান্সার তুমি মনে করো, তাহলে কিন্তু বাকি 3টি অপশন নিয়ে তোমাকে সবসময় যে এক্সপ্লানেশন দিতে হবে বা তোমাকে ভাবতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং সেই একইভাবে আমিও কিন্তু তোমাদের কাছে একবারে আমরা কিভাবে ডিরেক্ট কারেক্ট অ্যান্সারটি পেয়ে যাই সেটার কথাই বললাম। সো আমি এখানে কারেক্ট অ্যান্সার নিয়েছি অপশন এ কে। তো এখন তোমরা যেহেতু এখানে এক্সাম্পলটি শিখেছো, আমি তোমাদের কাছে শেয়ার করলাম, এখন আমরা চলে যাব যে কিভাবে আমরা আমাদের যে বেসিক টেন্স রয়েছে সেই সম্পর্কিত যে টেকনিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো প্রথমে যেটা বলবো যে আসলে টেন্স শেখার তো কোনো মানে শর্টকাট বা টেকনিক নেই, সেভাবে বেসিক যে টেকনিকটা রয়েছে সেটাকেই আমরা কিভাবে ছোট ছোট করে মনে রাখতে পারি সেই কাজটা আজকে করব। তো প্রথমে আমি 3টা টেন্স এবং তার সাথে সাথে প্রতিটাকে আমরা মিলিয়ে ভাগ করে টোটাল যে 12টা, সেটা নিয়ে আমরা আজকে প্রথমে একবার বোর্ডে লিখবো এবং লেখার পরে প্রতিটা টেন্স ধরে তোমাদের সাথে আমি আলোচনা করব। সো ফার্স্টে আমি টোটাল 12টা টেন্স একটু লিখে নিই, যাতে আমাদের সবার আলোচনা করতে একটু সহযোগিতা হয়। দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি তোমাদের জন্য যে বেসিক আমরা ফরম্যাটটাতে পড়াশোনা করে এসেছি টেন্স রিলেটেড, সেটা আমি অলরেডি লিখে নিয়েছি। যদিও এই ধরনের রুলসগুলো আমরা আমাদের গ্রামার বইতে যখন পড়ি তখন কিন্তু এগুলোকে আরও বিস্তৃতভাবে লেখা থাকে, কিন্তু আমরা যেহেতু এক্সাম হলে কতটা শর্টকাটে শিখতে পারি, ওই কারণে আমি তোমাদের জন্য এই বিষয়গুলো যতটা শর্টকাটে আমরা বুঝতে পারি সেভাবেই লিখে নিয়েছি। যদিও আমরা যখন তোমাদেরকে নোটটা দিচ্ছি সেখানে এই যে টেবিলটি আমি সাজিয়েছি সেটা তোমরা ওখানেও পাবে, জাস্ট এখন আমি তোমাদের বোঝার জন্য এখানে লিখে নিয়েছি। আমরা সবাই সেই প্রথম থেকেই জেনে এসেছি যে টেন্স মূলত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হচ্ছে পাস্ট টেন্স এবং পরেরটি হচ্ছে ফিউচার টেন্স। তো আমরা তো এই 3টা টেন্স সম্পর্কে জানলাম, তারপরেও কিন্তু এরপরে এই প্রতিটা টেন্সকে আরও 4টা ভাগে ভাগ করা হয়েছে, যে কারণে কিন্তু আমরা টেন্সকে টোটাল 12টা ভাগে ভাগ করতে পারি। সো যে 4টি ভাগ, অর্থাৎ এই 3টির যে আরও 4টি করে ভাগ করা হয়েছে, সেই 4টি ভাগের কথা এখানে আমি লিখে নিয়েছি। প্রথমে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল টেন্স, অথবা আমরা ইনডেফিনিটও বলতে পারি, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস, এবং তারপরে হচ্ছে পারফেক্ট, এবং তারপরে হচ্ছে সর্বশেষ যেটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে কিভাবে আমরা খুব সহজেই প্রতিটা টেন্সকে বুঝতে পারি এবং সেই হিসেবে অ্যান্সার করতে পারি সেই বিষয়গুলো আমি এখানে শর্টকাটে লিখে নিয়েছি, এবং পরবর্তীতে আমরা আরও এক্সাম্পল সলভ করব, কুইজ দিয়ে তোমরা যাচাই করতে পারবে নিজেদের, সেই সুযোগটাও থাকছে। তো প্রথমে যদি একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে ফার্স্ট যদি প্রেজেন্ট টেন্স অনুযায়ী বলি এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তিনটাকে যদি আমি শুধুমাত্র সিম্পল টেন্সের আন্ডারে নিয়ে যদি ডেসক্রাইব করার ট্রাই করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যখনই আমার ইনডেফিনিট টেন্স হবে, সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে কি হবে। দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে আমরা বেসিক যে কাজটা করি সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে দেখো ফার্স্টেই বলা আছে ভার্ব প্লাস আমার বেসিক যে সেন্টেন্স যেটা হয়, যেমন আই ইট রাইস। তো এখানে ইট যেটা, অর্থাৎ ইট হচ্ছে আমার এই যে বাক্যটি আমি বললাম সেটার ভার্ব। তো
তো যেহেতু এটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে দেখো বলা আছে V1, তার মানে হচ্ছে V1 মানে হচ্ছে ভার্বের যে বেস ফর্মটা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সব সময় ভার্বের বেস ফর্ম বসবে। এখন তোমাদের মনে হতে পারে তাহলে আমি VS কেন লিখে রেখেছি? এখন তুমি তোমার কথা যখন বলছো তখন তুমি বলছো আই ইট রাইস, বাট তুমি যদি অন্য একজনের নাম বলে তারপরে বলো তাহলে কি হবে? যেমন রহিম ইটস রাইস, তুমি কিন্তু এখন রহিমের কথা বলছো, মানে তোমার কথা যখনই হচ্ছে না, এটা আসলে পার্সন বেসিসে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএসও যোগ করে থাকি। যেমন ছোটবেলায় পড়েছিলাম, খুব কমন একটা টার্ম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ঠিক সেরকম এখানেও ভার্বের সাথে আমি এস বলেছি অথবা V1 বা ভার্বের বেস ফর্ম বলেছি। এটা কিন্তু গেল প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা। তারপরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সের কথা। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখেছি সেই আগের মতোই ভার্ব প্লাস ইডি অথবা V2। একটু যদি খেয়াল করে দেখো, তুমি যখনই পাস্ট টেন্সের কথা বলছো তার মানে কি কাজটা তুমি করে ফেলেছো। যেমন তুমি যদি বলো আই, তারপরে ভার্বের কোনো একটা পাস্ট ফর্ম বললে, তারপরে হয়তো বা রাইস বললে। আমি যদি ইট, এটার যদি পাস্ট ফর্ম বলি তাহলে কি হবে? ইটের পাস্ট ফর্ম আমরা জানি ইটেন। তাহলে ভার্বের যদি আমরা পাস্ট ফর্ম বলি তাহলে সরি, ভার্বের ইটের যে পাস্ট ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে এট। তার মানে হবে এখানে আই এট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। তার মানে ভার্বের সাথে তুমি ইডি বা পাস্ট ফর্মটা ইউজ করছো, সেজন্যই কিন্তু আমি এখানে ভার্বের পরে ইডি অথবা V2 লিখেছি। তাহলে এখানে কি হচ্ছে, তুমি যখনই পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা বলবে তখনই কিন্তু তোমার হবে ভার্বের সাথে সেটার পাস্ট ফর্মটা। এরপরে হচ্ছে ফিউচার টেন্স। আমরা যদি একটু খেয়াল করি, তোমরা যদি এই টেবিলটা দেখো, এখানে কিন্তু সব থেকে সহজ যে টেন্সটার কথা আমরা বলছি সেটা কিন্তু হচ্ছে ফিউচার টেন্স। কারণ সাধারণভাবে আমরা যদি সেন্টেন্সেও খেয়াল করে দেখি, খুব বেশি কিন্তু ফিউচার টেন্সের সেভাবে ব্যবহার হয় না, বেশি ব্যবহার হয় প্রেজেন্ট এবং পাস্টের। তো সেই হিসাবে আমাদের যেহেতু শেখা দরকার, আমরা ফিউচার টেন্স সম্পর্কেও সম্পূর্ণটাই জেনে রাখবো। তো যেটা বলছিলাম যে ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্সের কথা যদি আমরা বলি, সেই আগের মতোই। দেখো এখানে কিন্তু আমি বেসিক যে রুলসটা লিখেছি, এখানে কিন্তু বলা আছে উইল অথবা শ্যাল, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে আমি যেহেতু ভি লিখেছি, V1 লিখলেও হতো, একই কথা। তার মানে হচ্ছে ফিউচার টেন্সেও কিন্তু সেই আগের মতোই তোমরা বলবে। যেমন আই শ্যাল ইট রাইস, মানে আমি ভাত খাবো। তো তুমি যেহেতু খাবে, তার মানে হচ্ছে গিয়ে যে টেন্সটা ভবিষ্যতে হবে। আমরা তো প্রথমেই এটা অবশ্যই সবাই জানি যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে যেটা হচ্ছে, পাস্ট টেন্স মানে যেটা অতীতে হয়ে গিয়েছে, এবং ফিউচার টেন্স যেটা সামনে বা ভবিষ্যতে তুমি যেটা করবে। তাহলে সেই হিসাবে যদি আমরা বলি, ফিউচার ইনডেফিনিট টেন্স কিন্তু ভেরি বেসিক একটা টেন্স, যে শ্যাল বা উইল হবে এবং তারপরে ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা বসবে। সো এখানে তোমরা যদি একটু খেয়াল করো, আমি কিন্তু তিনটা টেন্সেরই ফার্স্ট যেটা ইনডেফিনিট টেন্স, আমরা যদি সাব ক্যাটাগরাইজ করি, সেই যে ইনডেফিনিট টেন্সের মাধ্যমে কিভাবে তুমি প্রথম তিনটা টেন্সকে কভার করবে, আমাদের কিন্তু সেটা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো কন্টিনিউয়াস টেন্সকেও আমরা আবার সেই তিনটা যে টেন্স রয়েছে, সেই বেসিক যে টেন্স তার আন্ডারে তিনটা কন্টিনিউয়াস টেন্সকে শিখে ফেলবো। কি কি তিনটা কন্টিনিউয়াস টেন্স? একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং তারপরেরটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো এখানে তোমরা যদি একটু খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা যদি নিজেদের মতো করে একটু চিন্তা করি, কন্টিনিউয়াস তার মানে কি? যেটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে। যদি এরকম ভাবে হয় সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। তো এখানে ফার্স্টে আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু যদি তোমরা স্ট্রাকচারটা খেয়াল করো, আমি কিন্তু এখানে লিখেছি এম ইজ আর এবং তারপর হচ্ছে ভি প্লাস আইএনজি। তার মানে হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্সের যদি প্রেজেন্ট ফর্মটাতে আমরা লিখতে চাই, তাহলে বাক্যটা ক্রিয়েট করার ক্ষেত্রে হবে এম ইজ এবং আর, এবং এটা হবে অবশ্যই ভার্বের আগে, এবং তারপরে তুমি ভার্বের সাথে কি করবে? আইএনজি অ্যাড করে দিবে। যদি নিজের মতো করে একটা সেন্টেন্স তৈরি করো, যেহেতু আমি ইট এই ভার্বটি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে আমি সেই নিজের মতো করে হয়তোবা বলে নিতে পারি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তার মানে কি কাজটা তুমি এখন করছো, বর্তমানে তুমি কাজটা করছো। এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেই আগের মতোই, এখানে যেমন এম ইজ আর ছিল, আমি এখানে সেই পাস্ট যেহেতু বলেছি তাই ওয়াজ বা ওয়্যার লিখেছি, কিন্তু শেষে যে ভার্বের পরে আইএনজি সেটা কিন্তু সেই আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তন নেই। তার মানে আমরা যদি এটাকে একটু সহজে মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র এম ইজ আর হবে, আর যখন আমি পাস্ট কন্টিনিউয়াসের কথা বলবো তখন আমার হবে ওয়াজ বা ওয়্যার, এবং ভার্বের সাথে যে আইএনজি ফর্মটা সেটা সেই আগের মতোই থাকবে। তাহলে আমি কিছুক্ষণ আগেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম যে আই অ্যাম ইটিং রাইস, আমি যদি এখন এটাকে পাস্ট টেন্সে বলি তাহলে কিন্তু হবে কি আই ওয়াজ ইটিং রাইস। এখন তোমাদের মনে হতে পারে ঠিক আছে আমি ওয়াজ দিয়ে বললাম, যদি আমি ওয়্যার দিয়ে বলি তাহলে কি হবে? হ্যাঁ, তখন তুমি কিন্তু সেই নিজের মতোই সাজিয়ে নিতে পারছো যে ইউ ওয়্যার ইটিং রাইস। তুমি তোমার কথা বলার সময় কিন্তু ওয়াজ ব্যবহার করবে, বাট যখন তুমি বলবে যে তুমি খাচ্ছ বা রহিম খাচ্ছে বা করিম খাচ্ছে, যার কথাই তুমি বলবে তখন কিন্তু তোমার হয়ে যাবে ওয়্যার। এরপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রথমে যখন ফিউচার ইনডেফিনিট পড়েছিলাম সেখানে কিন্তু শ্যাল বা উইল ছিল এবং ভার্বের বেস ফর্মটা ছিল। এখন যখন আমরা কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি সে কিন্তু বিগত দুটো কন্টিনিউয়াস টেন্সের মতোই এখানেও ভার্বের সাথে আইএনজির কথাই বলছে, কিন্তু এখানে শ্যাল বা উইলের সাথে যেটা করছে একটা বি অ্যাড করে নিচ্ছে। তার মানে কি আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে একটা সেন্টেন্সে সাজাতে চাই স্ট্রাকচার অনুযায়ী তাহলে কিন্তু সেন্টেন্সটা অনেকটা এরকম হবে যে আই শ্যাল বি অথবা আই উইল বি ইটিং রাইস। তার মানে হচ্ছে তুমি ভাত খাবে, এখনো খাওনি, তোমার আম্মু রান্না হয়নি তাই। সো কি হচ্ছে যে তুমি যেহেতু বলছো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো সেন্টেন্সটা আমরা বলতে পারি আই শ্যাল বি বা আই উইল বি ইটিং রাইস। এখন কনফিউশন হতে পারে শ্যাল বা উইল আমরা কখন বলবো। হ্যাঁ, শ্যাল বা উইলেরও কিছু ইউজেস আছে। আমি যদি আমার কথা বলতে পারি তাহলে আমি যখন নিজের কথা বলবো তখন আমি বলতে পারি শ্যাল, আবার তুমি যখন অন্য একজনের কথা বলবে তখন হয়তো বা বলতে পারো উইল। এখন মনে হতে পারে আচ্ছা আমি কি নিজের জন্য উইল বলতে পারি না? হ্যাঁ বলতে পারো, কোনো সমস্যা নেই, তবে শ্যালটা সাধারণত নিজের অর্থে ব্যবহার বেশি হয়। এরপরে রয়েছে পারফেক্ট টেন্স। কথাই কিন্তু বোঝা যাচ্ছে পারফেক্ট, তার মানে কি একদম পারফেক্টলি কাজটা আমার হয়ে যাবে, সেজন্যই আমরা কিন্তু বলছি পারফেক্ট টেন্স। এখন সেই পারফেক্ট টেন্সের সাথে আমরা সেই বেসিক যে তিনটা টেন্সকে যদি অ্যাড করি কি হবে? পারফেক্ট প্রেজেন্ট, পারফেক্ট পাস্ট এবং পারফেক্ট ফিউচার টেন্স। সো যদি আমি ফার্স্টে পারফেক্ট প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি সেভাবে যদি সাজিয়ে বলি, ফার্স্টে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আসবে তোমার হ্যাজ অথবা হ্যাভ, এবং তারপরে হবে যেটা ভার্বের যে পার্টিসিপেল ফর্ম অথবা V3 আমরা যেটা বলি সেই ফর্মটা। একটু যদি খেয়াল করো আমি কিন্তু সিম্পল টেন্সের ক্ষেত্রে সবার বেলায় কিন্তু ভার্বের বেস ফর্ম ছিল অর্থাৎ V1, এবং যখন আমি কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি তখন কিন্তু সবার সাথে ভার্বের আইএনজি ছিল, এবং যখন আমি পারফেক্ট টেন্সের কথা বলছি যদি একটু খেয়াল করে দেখো আমি তোমাদের সুবিধার্থে যেভাবে লিখেছি যদি একটু দেখো দেখতে পাবে সব জায়গাতেই কিন্তু আমি V3 কথাটা বলছি। তার মানে সবার কিন্তু বেসিকটা সেম, জাস্ট কিছু ওয়ার্ডের একটু হেরফের হচ্ছে, যেটাকে আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসার সময় কি করে মেমোরাইজ করার ট্রাই করি, এবং এতে করে যেটা হয় তুমি যখনই মনে করতে যাচ্ছ তোমার মনে হচ্ছে আমি তো পারি না, অথবা আমি টেন্স টেন্স আমার অনেক কঠিন লাগে, এবং এতে করে যেটা হয় যে আমরা ছোটবেলা থেকে যেটা করি যে কোনোভাবে জাস্ট পরীক্ষাটা পার করে আসি, বাট আসলে এখন কিন্তু সেই সুযোগটা নেই। তোমার নিজের সুবিধার্থে হোক বা নিজের স্বার্থে হোক তোমাকে কিন্তু টেন্সটা শিখতে হচ্ছে। তো যেটা বলছিলাম যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা দেখতে পাচ্ছ আমি আগেও বলেছি যে এখানে হ্যাজ এবং হ্যাভ থাকছে এবং তার সাথে V3 অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপেল ফর্মটা আছে আমরা সেটা ব্যবহার করব। যেহেতু ইটের কথা বলছিলাম, সো ইটের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে ইটেন। তাহলে আমি যদি এটাকে সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। তার মানে হচ্ছে আমি কিন্তু পারফেক্টলি কাজটা শেষ করেছি। কিভাবে? কারণ আই হ্যাভ ইটেন রাইস তার বাংলাটা দাঁড়ায় আমি ভাত খেয়েছিলাম। ঠিক সেই একইভাবে একটু যদি খেয়াল করো পাস্ট পারফেক্ট টেন্স সেখানেও কিন্তু সেই V3 একই আছে, জাস্ট হ্যাভ বা হ্যাজের জায়গাতে আমি হ্যাড দিয়ে দিয়েছি। যখনই তুমি হ্যাভ বা হ্যাজের জায়গাতে হ্যাড দিয়ে দিবে তখনই কিন্তু তোমার এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে? আই হ্যাড ইটেন রাইস। খেয়াল করে দেখো V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু এখনো সেই একই রকম রয়েছে, জাস্ট হ্যাজ বা হ্যাভের জায়গাতে আমরা হ্যাড অ্যাড করে দিয়েছি, এবং তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে। তো এরপরে রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। আমি আগেও কিন্তু বলেছি দেখো এখানে কিন্তু সেই V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা আগের মতোই রয়েছে, জাস্ট কিছু চেঞ্জেস এসেছে যেহেতু ফিউচার। সো এর জন্য শ্যাল বা উইল তো একদম মনে করো যে
ম্যান্ডেটরি থাকবেই। তো তার সাথে জাস্ট একটু অ্যাড হয়েছে হ্যাভ, একটু ডিফারেন্ট, একটু যদি খেয়াল করো হ্যাভ অ্যাড হয়েছে। তার মানে আমি যদি এটাকে সেন্টেন্সে কনভার্ট করি কি হতে পারে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তার মানে হচ্ছে সে আগের মতোই, হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। ফিউচার পারফেক্ট টেন্সের কথা যদি আমি বলি, সে আগের মতো করে। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি কেন প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার টেন্স কাকে বলে, তার ডেফিনিশন এগুলো শেষ না করে আমি কেন ডিরেক্ট এখানে চলে আসলাম। সেটা যদি হয় তাহলে তোমাদের জন্য বলবো, দেখো আমরা সবাই কিন্তু মোটামুটি এই বিষয়গুলোর এক্সাম্পল জানি। আর এক্সাম হলে কিন্তু তোমার জন্য ডেফিনেশন জানাটা দরকার না, কারণ তোমরা তো ছোট বাবু না, তোমরা তো বড় হয়ে গিয়েছো। তো যেহেতু তোমরা বড় হয়ে গিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেন্টেন্সটা আইডেন্টিফাই করা ম্যাটার করে। তো যেহেতু আমাদেরকে সেন্টেন্সটা আইডেন্টিফাই করা ম্যাটার করে, আমি কিন্তু সেজন্য তোমাদেরকে ডিরেক্ট এই যে স্ট্রাকচার বেস যে ছকটা আমি এখানে এঁকেছি সেটা দিয়েই বোঝাচ্ছি, ডেফিনেশনের যে পার্টটা রয়েছে সেটা না পড়িয়ে। তো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ফিউচার পারফেক্ট টেন্স যেটা সেটা হয়ে গিয়েছে। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের পারফেক্ট এবং কন্টিনিউয়াস। তার মানে কি, যেটা পারফেক্টলি হবে কিন্তু শেষ হয়নি, পারফেক্টলি কন্টিনিউয়াসলি চলছে, মানে একটা কাজ তুমি পারফেক্টলি কিন্তু কন্টিনিউয়াসলি করছো। আমি যদি সেরকম ভাবে বলি তাহলে আমাদের প্রথম যে টেন্সটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে তো পড়েছি বইয়ে। তো এখানে দেখো সেই আগের মতোই কিন্তু সব কিছু রয়েছে, হ্যাজ বা হ্যাভও রয়েছে, ভার্বের সাথে কিন্তু আইএনজিও রয়েছে, কারণ আমরা কিন্তু কন্টিনিউয়াসে পড়েছিলাম ভার্বের সাথে আইএনজি, সেই আইএনজিও রয়েছে। পারফেক্ট টেন্সে কিন্তু পড়েছিলাম হ্যাভ বা হ্যাজ, দেখো এখানে হ্যাভ বা হ্যাজও কিন্তু রয়েছে, কিন্তু একটু চেঞ্জেস আছে। কি চেঞ্জেস আছে, এখানে জাস্ট একটা এক্সট্রা বিন অ্যাড হবে। যখনই তোমার বিন অ্যাড হচ্ছে, তোমরা সবসময় মাথায় একটা ধরে নিবে, যখনই বিন থাকবে ভার্বের সাথে আইএনজি থাকবে, কোনো চিন্তা করবে না, জাস্ট বুঝে নেবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই জিনিসটা একটু বোঝার জন্য যেটা করতে হবে যে একটু যদি খেয়াল করো, আমি যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলেছি আমার কিন্তু সব ঠিক ছিল, জাস্ট একটা বিন অ্যাড হয়েছে। সেই একইভাবে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলি, সেখানে কিন্তু জাস্ট হ্যাডটা অ্যাড হয়েছে। এই হ্যাডটা কিন্তু আমাদের পারফেক্ট টেন্সের সময় ছিল, জাস্ট পাস্ট পারফেক্টের হ্যাড কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, এবং সেই আগের মতো যে বিন, সেই বিনও কিন্তু আমার রয়ে গিয়েছে। এবং যে ভার্বের সাথে আইএনজি, যদি একটু খেয়াল করে দেখো তোমরা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবার সাথে কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে, যেটা অপরিবর্তনীয়, মানে এই ভার্বের সাথে আইএনজিটা কিন্তু চেঞ্জ হবে না। কেন হবে না, দেখো কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বের সাথে আইএনজি, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু সেই ভার্বের সাথে আইএনজি একই আছে, তাকে কিন্তু চেঞ্জ করা হয়নি। তাহলে এখানে দেখো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বলছি হ্যাড বিন এবং তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু সেই আগের মতোই শ্যাল বা উইল ঠিকই আছে, এবং একটা হ্যাভ চলে এসেছে এক্সট্রা, এবং একটা বিন যার কথা আমরা কিছুক্ষণ ধরে বলছি, এবং সেই আমাদের পুরনো ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে যে আইএনজি। এই পুরোটুকু যদি তোমরা বুঝতে পারো, আশা করি এরপরে তোমাদের কাছে এই পুরো ছকটায় একবার জাস্ট এক্সাম হলে যাওয়ার আগে দেখে গেলে আমার মনে হয় তোমাদের জন্য কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এখন যদি একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে নিচে আরো কিছু কথা লিখে রেখেছি। মনে হতে পারে যে এই কথাগুলো কেন, অথবা কিছু একটা হয়তো আমি স্কিপ করে গিয়েছি। হ্যাঁ, আমি যেটা স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা যদি আমরা বলি, নর্মালি আমরা যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা আদার্স এই পারফেক্ট টেন্স রিলেটেড যদি কিছু কাজ করি, যখন সেন্টেন্স মেক করার যখন ট্রাই করি, খেয়াল করে থাকবে সেন্টেন্স তৈরি হওয়ার পরে লাস্টে কিন্তু একটা ফর অথবা সিন্স থাকে। এই যে সেন্টেন্স মেকিং এর সময় এই সমস্যাটা কিন্তু আমাদেরকে অনেক বেশি সাফার করায়, কখন আমি ফর বসাবো, কখন আমি সিন্স বসাবো। এই জিনিসটা ক্লিয়ার করার জন্য কি করতে পারি, দেখো ফার্স্টে কিন্তু আমি ফর যখন লিখেছি, এখানে কিন্তু একটা সেন্টেন্স লেখা আছে, দেখো এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সময়, একটা সময়ের একটা পিরিয়ডকে বোঝাচ্ছে, সময় তো অগণিত, সেটার একটা স্পেসিফিক পিরিয়ডকে আমি বোঝাচ্ছি। আর যখন আমি সিন্স বলছি, তখন কিন্তু আমি বলেছি এ পয়েন্ট ইন পাস্ট টাইম, তার মানে সিন্স যেটা হবে সেটা কিন্তু অবশ্যই পাস্ট টাইমের। এখানে যদি খেয়াল করো, আমি যেহেতু বলছি ফর এবং সিন্স, তার মানে হচ্ছে ফরে আমি আবারও বলছি পিরিয়ড অফ টাইম, সিন্সে হচ্ছে পাস্টের কোনো একটা সময়কে আমি ইন্ডিকেশন করছি, অর্থাৎ পয়েন্ট আউট করছি। সিন্স মানেই হচ্ছে পয়েন্ট, আর ফর মানেই হচ্ছে পিরিয়ড।
এখানে দেখো আমি একটা দুটি এক্সাম্পল লিখে রেখেছি, যেমন ফরের ক্ষেত্রে এক্সাম্পল রয়েছে 2 hours, 3 months, এবং সিন্সের ক্ষেত্রে যখন আমি বলছি তখন আমি বলছি 9 o'clock, 1st January। তার মানে আমি যদি এটাকে সেন্টেন্সে কনভার্ট করি, আমি হয়তোবা বলতে পারি হি হ্যাজ লিভড ইন লন্ডন ফর 3 months, হতেই পারে। তার মানে কি, যখন আমি ফর ব্যবহার করছি সেটাকে আমি পিরিয়ড অফ টাইম বলছি। কিন্তু আমি যদি বলতাম হি হ্যাজ লিভড ইন লন্ডন সিন্স 1970, তার মানে কি আমি অনেক পিছনের একটা সময়ের কথা বলছি, 1970 আর এখন 2019, অনেক পিছনের একটা সময়, এবং সেই সময়ের কোন টাইমটা, 1970 টাইমটা, সেই টাইমটাকে কিন্তু আমি পয়েন্ট আউট করছি। তার মানে এই জন্য কিন্তু তখন হয়ে যাবে সিন্স। আর যদি আমি পিরিয়ড বলতাম, যেমন বললাম যে সে 3 মাস ধরে লন্ডনে থাকছে, তার মানে 3 মাস, এটা যখন বলছি একটা পিরিয়ড অফ টাইম বলছি, এবং সেটা কিন্তু সিন্সের মতো পাস্ট বোঝাচ্ছে না। এবং যখনই তোমার একটা পিরিয়ড অফ টাইম বলবে, চোখ বন্ধ করে জাস্ট ফর বসিয়ে দিবে। সো এটা গেল হচ্ছে আমাদের সিম্পল, প্রেজেন্ট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস বা টেন্স রিলেটেড যে ছকটা, সেটার একটা পুরো আমি আঁকার চেষ্টা করেছি, এবং তোমাদের সাথে যতটা সম্ভব শর্টকাটে বোঝানো যায় এবং তোমরা যেন কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারো সেটার চেষ্টা করেছি। এতক্ষণ আমরা টেন্স সম্পর্কিত যে ছকটা এঁকেছিলাম তোমাদের সাথে আলোচনা করলাম। যদি তোমরা এগুলো বুঝে থাকো, একটা কোয়েশ্চেনের ব্যবস্থা করা হয়েছে, খুব তাড়াতাড়ি কোয়েশ্চেনটির অ্যান্সার দিয়ে আমাদেরকে বুঝিয়ে দাও যে আসলেই তোমরা টেন্সটি বুঝতে পেরেছো কিনা। এখন আমরা যেহেতু এতক্ষণ ধরে টেন্স সম্পর্কিত আলোচনা করলাম, একটা ছক আঁকলাম এবং প্রতিটা টেন্স সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে বললাম, তো এখন আমরা আরো একটি এক্সাম্পল সেট করব এবং সেটি নিয়ে আলোচনা করব আরেকটু ক্লিয়ার ভাবে, যাতে তোমরা বুঝতে পারো সে কারণে। তো এখন আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেটি হচ্ছে হি হ্যাজ লিভড ইন দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি হি হ্যাজ লিভড ইন লন্ডন ড্যাশ। তার মানে হচ্ছে এখানে যে শব্দটি বসবে সেটা তোমাকে পরবর্তী 4টা অপশন দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো যদি একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে সেন্টেন্সটি নিয়েছি হি, তারপরে রয়েছে হ্যাজ এবং তারপরে রয়েছে লিভড। আমরা কিন্তু জানি যে পারফেক্ট টেন্স যেটা থাকে সেখানে কিন্তু মূলত প্রেজেন্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা, সেখানে কিন্তু আমাদের কি ছিল, হ্যাজ থাকবে অথবা হ্যাভ থাকবে, এবং তারপরে যেটা হবে যে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই কনসেপ্টে যদি তোমরা সাজাও, আমরা কিন্তু অলরেডি হ্যাজ পেয়ে গিয়েছি, এবং লিভড যেটা হচ্ছে সেটা হচ্ছে লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লিভড। এখন আমরা যে 4টা অপশন দেয়া থাকবে সেই 4টা অপশন একটু লিখি এবং তারপরে কারেক্ট অ্যান্সারটি তোমরা চুজ করে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি 4টা অপশন দিয়ে দিয়েছি, যেখানে অপশন এ তে রয়েছে সিন্স হি ইজ বর্ন, অপশন বি তে রয়েছে সিন্স সাম টাইম, এবং অপশন সি তে রয়েছে ফর সাম টাইম, এবং অপশন ডি তে রয়েছে সিন্স আ লং টাইম। একটু যদি তোমরা খেয়াল করো, আমি কিন্তু প্রথমেই সেন্টেন্সটা লেখার সাথে সাথে আমরা কিন্তু মানে ইন্ডিকেট করে নিয়েছিলাম যে এখানে আসলে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। আমরা কিন্তু খুঁজে পেয়েছি, যেহেতু এখানে হ্যাজ প্লাস ভার্বের
যে পার্টিসিপল ফর্ম বা V3 রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে তোমাদের হয়তো মনে আছে আমি কিন্তু ফর বা সিন্সের যে ব্যবহার সেটাও কিন্তু আলোচনা করেছিলাম। তো তোমরা এখানে যদি চারটা অপশন দেখো, অপশন দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানের যে চারটা অপশন সেটা অবশ্যই সিন্স বা ফর সম্পর্কিত যে কোনো একটা হবে। এখন আমি কিন্তু ফরের কথা বলেছিলাম যে যখনই ফর হবে সেটা পিরিয়ড অফ টাইম, আর যেটা সিন্স সেটা কিন্তু তোমাকে পয়েন্ট অফ টাইম বলবে। পয়েন্ট অফ টাইম তখনই হবে যেটা অনেক পেছনের একটা সময়, অর্থাৎ অতীতকালের পাস্ট টাইমের একটা পয়েন্ট অফ টাইম বলছে। তো সেই হিসাবে যদি আমরা বলি তাহলে দেখো হি হ্যাজ লিভড ইন লন্ডন, তারপরে বলা আছে ড্যাশ। তো সেই হিসাবে আমি যদি অপশন এ কে চুজ করি সেখানে কিন্তু বলা আছে সিন্স হি ইজ বর্ন। দেখো সিন্স হি ইজ বর্ন এটা যে আসলে কোন সময়ের, হি বলতে যে ব্যক্তিকে বোঝাচ্ছে সে কোন বয়সে আমরা কিন্তু জানি না। তো এখানে সে যে বৃদ্ধ নাকি তার জন্ম আসলেই কোন সময় হয়েছে স্পেসিফিক কিছুই যেহেতু আমরা জানি না, তাহলে কিন্তু আমরা অপশন এ তে হি ইজ বর্ন বললেও আমরা সেটা নিব না। তারপরে হচ্ছে অপশন বি তে রয়েছে সিন্স সাম টাইম। দেখো সিন্স সাম টাইম সে আগের মতোই যদি আমি বলি, সিন্স এর পরে সাম টাইম কিন্তু হবে না। আমি তোমাদেরকে কিন্তু এক্সাম্পলে বলেছিলাম যে পয়েন্ট অফ পাস্ট টাইম, পাস্ট টাইমের কোনো একটা পয়েন্টকে তারা ইন্ডিকেট করবে। সেই হিসাবে কিন্তু আমি এক্সাম্পলে বলেছিলাম যে জানুয়ারি মাস হতে পারে, কোনো স্পেসিফিক ডেটের একটা জানুয়ারি মাস আমি বললাম, হয়তো বা আমি বলতে পারি 9 o'clock, এরকম যে কোনো একটা কিছু আমি বলতে পারি। সেখানে কিন্তু তোমার সেন্স দিয়ে যে টাইমটা ইন্ডিকেট করতে চাচ্ছে সেটা এই সেন্টেন্সের সাথে যদি আমরা ম্যাচ করতে চাই সেটা কিন্তু কোনো সেন্স মেক করছে না। অপশন সি তে যদি আমরা দেখি, একটু খেয়াল করে দেখো, ফর বলা আছে এবং ফরের পরে যেটা আছে সাম টাইম, তার মানে ফর যখন বলবে সেটা কিন্তু পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। অপশন সি কে যদি আমরা একটু খেয়াল করে দেখি, হি হ্যাজ লিভড ইন লন্ডন ফর সাম টাইম, কিছু সময়ের জন্য বা কিছুটা একটা পিরিয়ড অফ টাইমকে যেটা ইন্ডিকেট করছে, সেই হিসাবে বললে কিন্তু আমরা অপশন সি কে কারেক্ট অ্যান্সার ধরতে পারি। অপশন ডি কিন্তু সেই আগের মতোই, সিন্সের যে রুলস গুলো আমরা পড়েছি কেন সিন্স হবে কেন হবে না, সেই সেন্সে বললেও কিন্তু সিন্স এ লং টাইম এই কথাটা কিন্তু আসছে না, কারণ সিন্স এ লং টাইম যদি আমি বলি সেখানে আমাকে একটা স্পেসিফিক পয়েন্ট করতে হবে। এখানে কিন্তু পয়েন্ট অফ টাইম বলছে না, লং টাইম কিন্তু কোনো পয়েন্ট অফ পাস্ট টাইম বলছে না। তো আমি কিন্তু এখানে সেই হিসাবে কারেক্ট অ্যান্সার নিয়ে নিচ্ছি সি। এখন আমি তোমাদের জন্য সবকিছু শেষে যদি একটা সাজেশন বলি টেন্স পড়ার জন্য, তাহলে প্রথমে যেটা বলবো যে স্ট্রাকচারটি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও বলছি সেই স্ট্রাকচারটি আমরা তোমাদের জন্য যে নোট রয়েছে সেখানে আমরা এই স্ট্রাকচারটি দিয়ে দিব, এবং এতে করে যেটা হবে যে তোমরা এক সহজে যদি নিমেষেই আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারো, তখন কিন্তু টেন্স তোমাদেরকে সেই গতানুগতিক ধারায় যেভাবে পড়ে এসেছো সেভাবে কিন্তু পড়ার প্রয়োজন হবে না। কারণ ছোট ছোট ফর্মে যখন আমরা ভেঙে নিব আমাদের কিন্তু তখন ক্যাপচার করতে অনেক বেশি সহজ হবে। এবং গ্রামারের ক্ষেত্রে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু প্রতিদিনই গ্রামারকে হচ্ছে প্র্যাকটিস করতে হয়। তো টেন্সের যে বিষয়টা আছে তুমি যদি প্রতিদিনই একটু খেয়াল করো তুমি কিন্তু ইজিলি এই জিনিসগুলো ক্যাপচার করতে পারছো। আর তার সাথে যেটা হচ্ছে টেন্স আমি এখানে যতটা সহজে বোঝাচ্ছি হয়তোবা তোমাদেরকে অ্যান্সার করার সময় আরো কঠিন লাগতে পারে। তো সেক্ষেত্রে অনুরোধ করব আরো কয়েকবার ভিডিওটি দেখতে পারো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং নিজেদেরকে যাচাই করার জন্য কিন্তু অবশ্যই তোমরা কুইজটি দিয়ে নিজেদেরকে যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছ। আশা করছি টেন্সের যে 12টি ভাগ ছিল সেই 12টা ভাগ বা 12 কাইন্ডস অফ টেন্স যেটা রয়েছে সেটা আমরা আজকে তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং আশা করছি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। ধন্যবাদ।